আমার কথা শোনার জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। একটি দেশে গৃহযুদ্ধের সম্ভাব্য লক্ষণগুলি নানা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে প্রকাশ পায়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে গৃহযুদ্ধের আলামত পরিলক্ষিত হয়, আর যদি হয় তাহলে লক্ষণগুলো কী কী দেখে নিই প্রধান লক্ষণগুলো, এবং সেগুলো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব আজ। রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্ব অন্যতম একটি প্রধান কারণ। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে বা নির্বাচন জালিয়াতি, প্রতারণা অভিযোগ দেখা দিলে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়ে। আমাদের দেশে আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা পাওয়ার না পাওয়া নিয়ে প্রতিদিন একটার পর একটা ঝামেলা চলমান, এবং সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তিভঙ্গ বা সহিংসতা, প্রতিযোগিতা ও গৃহযুদ্ধের সূচনা হতে পারে। সামাজিক বিভাজন ও জাতিগত ধর্মীয় উত্তেজনা। জাতি, ভাষা, ধর্ম বা সাংস্কৃতিক ভিত্তিতে গোষ্ঠীগুলির মধ্যে দীর্ঘস্থায়ী বৈষম্য ও শত্রুতা গৃহযুদ্ধের মূল কারণ হতে পারে। বর্তমান সময়ে আমরা এই উপাদানটির সক্রিয়তা লক্ষ্য করছি। পাহাড়ি না বাঙালি, হিন্দু না মুসলিম ইত্যাদি বিষয়ে আমাদের দেশে প্রকট আকার ধারণ করছে। শ্রীলঙ্কায় সিংহলীয় তামিলদের মধ্যে ব্রিটিশ উপনিবেশিক নীতির ফলে সৃষ্ট বিভাজন ২৬ বছরব্যাপী যুদ্ধের দিকে নিয়ে যায়। সংখ্যালঘু গোষ্ঠীর স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবি সংঘাতকে তীব্র করে, যেমন কুকি চীন আলাদা রাষ্ট্র বর্তমান সময় আমাদের দেশে চাচ্ছে। তো এই লক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা। সরকারের দুর্বলতা ও কর্তৃত্ব হ্রাস। সরকার যদি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হারায় বা সেনাবাহিনীর আনুগত্য কমে যায়, তাহলে বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে ওঠে। মিয়ানমারের উদাহরণ দিই আমরা। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রপন্থী গ্রুপগুলো সমন্বিত আক্রমণ এটির অন্যতম উদাহরণ। রাশিয়া গৃহযুদ্ধে বলশেবিকরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখলেও আঞ্চলিক শক্তিগুলো যেমন সাদা বাহিনী উত্থান সংঘাতকে প্রলম্বিত করেছিল। তো বর্তমান সরকার আমাদের দেখা যাচ্ছে যে দেশে খুবই দুর্বল সরকার, এবং কোথাও তার কোনো নিয়ন্ত্রণ নেই। যে যার মতো যে আন্দোলন করছে, যে যাকে ইচ্ছা তাকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছে, অফিসে আসতে দিচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না। নিয়ন্ত্রণহীন একটা বাংলাদেশ। এমনকি প্রশাসনও খুব ভালোভাবে যে সরকারের কথা শুনছে সেটাও আমরা লক্ষ্য করতে পারছি না। একটা দেশে যে আসন্ন গৃহযুদ্ধ সেটা আপনি বুঝতে পারবেন অর্থনৈতিক সংকট ও সম্পদের অসম বন্টন দেখে। দারিদ্র্য, বেকারত্ব, সম্পদের কেন্দ্রীভবন এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব গৃহযুদ্ধের পটভূমি তৈরি করে। ইংল্যান্ডে গৃহযুদ্ধের সময় কৃষকদের উপর করের বোঝা এবং অভিজাতদের সম্পদ বৃদ্ধির সাধারণ মানুষের ক্ষোভকে উস্কে দিয়েছিল। বর্তমান বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কর গরিবকে পিষ্ট করছে, ধনীরা আরও ধনী হচ্ছে। চাকরির ক্ষেত্রেও নজিরবিহীন অবজ্ঞা দেখা গেছে। বিগত বিসিএস ও এসআই নিয়োগগুলো তার তর্জা দৃষ্টান্ত। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সশস্ত্র কার্যক্রম যেমন গেরিলা যুদ্ধ, বোমা হামলা এবং সরকারি বাহিনীর কঠোর দমন নীতি সংঘাতকে অনিবার্য করে তোলে। বর্তমান সময়ে সরকার, আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্টের নামে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দমন করার জন্য কঠোরভাবে আক্রমণ করছে এবং দমনপীড়ন চালাচ্ছে। ঠিক তেমনি আমরা দেখেছি শ্রীলঙ্কায় তামিল টাইগার্সের আত্মঘাতী হামলা এবং সরকারি বাহিনী নির্যাতন যুদ্ধকে দীর্ঘস্থায়ী করেছিল। রাশিয়ার ক্ষেত্রে আমরা তাকালে দেখতে পাই রাশিয়া লাল ও সাদা বাহিনীর মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষই সন্ত্রাস ও কঠোর শৃঙ্খলার মাধ্যমে জনসমর্থন আদায় করেছিল। তো এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আন্তর্জাতিক হস্তক্ষেপ বা বাহ্যিক সমর্থন। প্রতিবেশী দেশ বা বৈশ্বিক শক্তির সরাসরি হস্তক্ষেপ সংঘাতকে জটিল করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইন্ডিয়া এক্ষেত্রে অন্যতম উদাহরণ আমাদের দেশে। ইতোমধ্যে দেখেছেন আমেরিকান বিগত রেজিম কিভাবে ইউএসএইড ও আইআরআই এর সহযোগিতায় আমাদের দেশের সরকার পতনে ভূমিকা রেখেছে, যেমনটি পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে, এমনকি কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও একই ঘটনা ঘটেছে। তো আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং তাদের বাহ্যিক সমর্থন একটা দেশকে বা আমাদের দেশকে গৃহযুদ্ধের দিকেই ধাবিত করছে কিনা এটাও চিন্তার বিষয়। মানবাধিকার লঙ্ঘন ও শরণার্থী সংকট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা
গণহত্যা, জোরপূর্বক উচ্ছেদ এবং নাগরিকদের নিরাপত্তাহীনতা গৃহযুদ্ধের প্রত্যক্ষ লক্ষ্য। আবার মিডিয়া সেন্সরশিপ, সাংবাদিকদের হেনস্থা, বাকস্বাধীনতার ত্রুটি চেপে ধরা এবং মানবাধিকার সংস্থার রিপোর্ট বেড়ে যাওয়া সংঘাতের ইঙ্গিত দেয়। এই সব কিছুই বিদ্যমান রয়েছে, সেটাও ঘোষণা দিয়ে করা হচ্ছে। সরকারি ও বেসরকারি বাহিনীর অস্ত্র সংগ্রহ এবং সামরিক বাজেট বৃদ্ধি সংঘাতকে সম্ভাবনা বাড়ায়। মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে অস্ত্রের লড়াই চলমান ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে যদিও এই কারণটি গ্রহণযোগ্যতা পাবে না, কারণ এরকম কোনো কিছু লক্ষণ আমরা এটাতে এখন পর্যন্ত আমরা পাইনি। অসাধারণ একটি লক্ষণ, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মেরুকরণ সংঘাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আমরা দেখতে পাচ্ছি বাঙালি জাতি আজকে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এভাবে জনসমর্থনের ভাগ আমাদের এই সংকটকে আরও গভীর করে তুলতে বলে আমাদের ধারণা। এবং সর্বশেষ 10 নম্বর, অর্থনৈতিক অবরোধ ও অবকাঠামো ধ্বংস। যদিও অর্থনৈতিক অবরোধ এখন পর্যন্ত নেই, তবে যেভাবে ঘোষণা দিয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কলকারখানা, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, এটা অনেক উদ্বেগের বিষয় বর্তমান প্রেক্ষাপটে। আমার বলা সবগুলো লক্ষণ বর্তমান সময়ে বিদ্যমান, আর এই লক্ষণগুলোর সমন্বয়ে একটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে প্রতিটি সংঘাতের প্রেক্ষাপট ভিন্ন, তাই কারণ ও ফলাফল বিশ্লেষণে ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাবগুলোকে বিবেচনা করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।